একের পর এক সুখবর পাচ্ছেন শেখ হাসিনা। অবশেষে স্থগিত হচ্ছে নির্বাচন। আসছে নতুন তত্ত্বাবধায়ক সরকার। ন্যূনতম 5 বছরের জেল হতে পারে ডক্টর ইউনূস সহ সকল উপদেষ্টাদের। ইউনূস সরকার আর থাকছে না, তত্ত্বাবধায়ক সরকার আসছে। সেই সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 30শে জুন। সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। ডক্টর মোহাম্মদ ইউনূসেরও 5 বছরের কারাদণ্ড হতে পারে। শুধুমাত্র উনি না, উপদেষ্টাদের মধ্যে শুরু করে অনেকেরই, যারা সরকারি কর্মকর্তা আছেন। আগামী 7 জানুয়ারি থেকে 10 জানুয়ারির মধ্যে নতুন তত্ত্বাবধায়ক সরকার আসার একটি সম্ভাবনা রয়েছে। একটি বিশ্বস্ত সূত্রের মারফত তিনি আমাকে মেসেজটা দিলেন। তিনি জানালেন আগামীকালকে বা আগামী পরশু দিনের মধ্যে রাজনীতির বিরাট জল্পনা কল্পনার অবসান। আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসবে। আওয়ামী লীগ রাজনীতি করার বৈধতা পাবে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যে বিচার কার্যক্রম, এগুলো সব থমকে যাবে। কিসের জুলাই, কিসের গণহত্যা, এগুলো সব নাই হয়ে যাবে। হ্যাঁ, এটা এখন স্পষ্ট, এটা নিয়ে কোনো সন্দেহ সংশয় নেই। নূপুর রাজাকার আখ্যা দিয়ে সারা দেশে একযোগে চলছে এনসিপি জামায়াত ধোলাই কর্মসূচি। কোথাও পচা ডিম নিক্ষেপ, কোথাও চাঁদাবাজির অভিযোগে গণপ্রতিরোধ। কিন্তু প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন এনসিপি সমন্বয়কদের উপর এত ক্ষোভ? গতকালকে আমরা একটি নিউজ দেখতে পেয়েছি, এই টুকাই হান্নান মাসুদের উপর গণধোলাই হয়েছে। ভাগ্যক্রমে সে বেঁচে গেল, তার কর্মীরা অনেকেই মায়ের খেয়ে, গণধোলাই খেয়ে ফেরিঘাট থেকে নদীতে ঝাঁপ দিয়েছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন, না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। নতুন তত্ত্বাবধায়ক সরকারই নাকি আসছে এবং সেই সরকারের অধীনেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনূস সরকার আর থাকছে না, তত্ত্বাবধায়ক সরকার আসছে। সেই সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকার যদি সত্যিই আসে, তাহলে সেই নির্বাচনটি কবে, কীভাবে হবে, সেসব বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এর মধ্যে ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে, কেউ কেউ বলছেন যে এটি দেশের অথবা দেশের বাইরের কোনো বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদন। আমরা জানি না। এটা তো সত্য কথা যে এমন আলোচনা তো গত দীর্ঘদিন ধরে আছেই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হলে বা চরম অবনতি ঘটনার মাধ্যমে নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র থাকতে পারে, অথবা একেবারে শেষ মুহূর্তে জামাত নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারে বা নির্বাচন বয়কট করতে পারে, যদি কিনা দেখে যে তারা কোনো ধরনের সুবিধা করতে পারছে না, ক্ষমতা আসছে না, ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঘটানো যাচ্ছে না। এরকম আলোচনা আছেই মানুষের মুখে মুখে। এখন শোনা যাচ্ছে যে শুধু জামাত নির্বাচন বয়কট করার বিষয়টি নয়, বিএনপিও নির্বাচন বয়কট করতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়গুলো ছড়িয়ে পড়েছে, বিশেষ করে গোয়েন্দা সংস্থার কথিত প্রতিবেদন হিসেবে বলা হচ্ছে যে ফেব্রুয়ারির 7-8 তারিখের দিকেই বিএনপি নির্বাচন বয়কট করতে পারে। ইউনূস সরকারের অধীনে কোনো ধরনের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। যদি তেমনটিই ঘটে, তাহলে তো আর কোনো উপায় নেই। এবং বিএনপি যদি ধারণা করে যে এই সরকার, যেহেতু অনেকেই বলেন যে কোনোভাবে চাই জামাত এবং এনসিপি ক্ষমতায় নিয়ে আসতে, এখন কথিত ওই প্রতিবেদনে বলা হচ্ছে, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানানভাবে ছড়িয়েছে, বলা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে। 10-11 তারিখের মধ্যে নতুন তত্ত্বাবধায়ক সরকার শপথ নেবে। ইউনূস সরকারের বিদায় ঘণ্টা তার আগেই বেজে যাবে এবং নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? নির্বাচনটি অনুষ্ঠিত হবে আগামী 30শে জুন। সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এবং ভারতীয় সাংবাদিকরাও তো জানিয়েছেন যে এখনও আওয়ামী লীগকে অংশগ্রহণ বিষয়ে ভারত নানানভাবে কৌশল অবলম্বন করে যাচ্ছে। তাদের বক্তব্য হচ্ছে, ভারতে এই ধরনের তৎপরতা বা যে কোনো দেশের তৎপরতা বা কূটনৈতিক তৎপরতা কোনোটি ওপেন চলে, কোনোটি গোপনে চলে। এটা তো সত্য কথা। শুরু থেকেই তো বলে আসছি যে ইউনূস সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এখনও। এটাই স্পষ্ট আমার বক্তব্য, আমি মনে করি। এবং এ কথাও আমি বলে আসছিলাম যে বিএনপির উচিত যে একটা নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার হোক বা তত্ত্বাবধায়ক সরকার হোক, সেই সরকারের দাবি করা এবং তার অধীনে নির্বাচনে যাওয়া। এবং বিএনপি বারবার ফাঁদে পা ফেলতে যাচ্ছে কিনা, ফাঁদে পড়ছে কিনা, এই প্রশ্নটা শুধু আমার না, অসংখ্য মানুষের, অসংখ্য সুবোধ সম্পন্ন মানুষের। তো বিএনপি কেন এই সরকারের অধীনে নির্বাচন চাচ্ছিল? যে নতুন তত্ত্বাবধায়ক হবে, আবার কে আসবে না আসবে, মাঝখান থেকে কী হয়, সেটি ভাবতে গিয়ে যদি তার আম ছালা দুটিই যায়, তাহলে বিএনপি তখন আর কী করবে? যদি সত্যি সত্যি বুঝতে পারে যে নির্বাচনে কিছু ঘটতে যাচ্ছে। ওয়াশিংটন পোস্টের
এই খবরটা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় যে ইলেকশন হলেও সেখানে ইঞ্জিনিয়ারিং করবে কিনা। এখন তত্ত্বাবধায়ক কীভাবে ফিরে আসতে পারে এটিও আগে আপনাদেরকে বলেছি যে সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা তো অটোমেটিক্যালি সংবিধানে সংযোজিত হয়েছে। এখন এটি কবে থেকে কার্যকর হবে সেটি ছিল প্রশ্ন। কার প্রশ্ন ছিল? প্রধান বিচারপতির। তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ এই সংক্রান্ত রিটের শুনানির সময় বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার যদি ফিরে আসে তবে কবে থেকে তা কার্যকর হবে, এই প্রশ্ন তিনি করেছিলেন। তত্ত্বাবধায়ক ফিরে আনার বিষয়ে যে রায়, সেই রায়ে কিন্তু বলা হয়নি যে কবে থেকে হবে। চতুর্দশ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা কার্যকর হবে এমন একটি নির্দেশনা বা পর্যবেক্ষণ দেওয়া হয়েছে, এটা কিন্তু রায় নয়। তো তত্ত্বাবধায়কও সংবিধানে সন্নিবেশিত বা সংযোজিত হয়ে গেছে অটোমেটিক্যালি। এখন সবাই মিলে নির্বাচনের স্টেক হোল্ডারদের অধিকাংশ যদি মনে করে যে না তত্ত্বাবধায়কের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে, তাহলে তো কোনো বাধা থাকে না। এবং ওই যে বলছিলাম যে শেষ মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটানোর মাধ্যমে অথবা শেষ পর্যায়ে গিয়ে জামাত নির্বাচন বয়কট করতে পারে, এমন একটি পরিস্থিতিতে 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে না, সেটি দিল্লির সাউথ ব্লকও মনে করে। এমন একটি বিষয় ভারতের কোনো কোনো গণমাধ্যমে কিন্তু এসেছিল, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে। আমরা জানি না যে এটি ছড়িয়েছে এর বাস্তবতা কতখানি, আসলেই কোনো গোয়েন্দা সংস্থার প্রতিবেদন কিনা, বিশেষ কোনো গোয়েন্দা সংস্থার প্রতিবেদন কিনা। তবে বাস্তবতা এটি এখনও পর্যন্ত মাত্র 10 থেকে 11 দিন আগে এসেও মানুষ নির্বাচন হবে কিনা এই প্রশ্নের সাথে সাথে বোঝা যায় যে এটি কী ধরনের নির্বাচন হবে যদি হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসেরও 5 বছরের কারাদণ্ড হতে পারে। শুধুমাত্র উনি না, উপদেষ্টাদের মধ্যে শুরু করে অনেকেরই যারা সরকারি কর্মচারী কর্মকর্তা আছেন। বাংলাদেশে এই মুহূর্তে যে গণভোট হ্যাঁ এবং না এর পক্ষে যে প্রচারণা অথবা একজন নিরপেক্ষ সরকার প্রধান হিসাবে হ্যাঁ এর পক্ষে জনগণকে ভোট দেওয়ার জন্য যে আহ্বান বা সরকারি বিভিন্ন দপ্তরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে ডক্টর ইউনূসের কার্যালয় থেকে, এই ঘোষণার জন্য বা এই কর্মকাণ্ডের জন্য 5 বছরের কারাদণ্ড হতে পারে। এই মুহূর্তে নির্বাচন কমিশন বনাম সরকার একটা মুখোমুখি অবস্থানে চলে গিয়েছে। যদিও আমরা দেখছি গতকালকেও রংপুরের জনসভায় বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান তিনিও গণভোটে হ্যাঁ এর পক্ষেই জনগণকে উদ্বুদ্ধ করেছেন। আর জামাত ইসলাম তো প্রথম থেকে গণভোটের পক্ষে হ্যাঁ অবস্থান আছে, বা এনসিপিও বরাবরই বিএনপিকে এই গণভোট বা জুলাই সনদ ইস্যুতে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছিল। তো যখন এই অবস্থা, কেন গণভোটের পক্ষে হ্যাঁ প্রচারণা অথবা না প্রচারণা যদি সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী, ডিসি, এসপি, ইউনো থেকে শুরু করে কোনো ওসি অথবা যে কোনো কেউ সরকারিভাবে যারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিচ্ছে তারা যদি করে, কেন এটা দণ্ডনীয় অপরাধ? দর্শক, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আপনার বিষয় হচ্ছে 12 ফেব্রুয়ারি 2026 তারিখে অনুষ্ঠেয় গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে গণভোটের পক্ষে হ্যাঁ অথবা না এর বিষয়ে প্রচারণা সংক্রান্ত উপযুক্ত বিষয়ে গণভোট অধ্যাদেশ 2025-এর ধারা 21 এবং গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদ 86-এর বিধানবলীর প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি, অর্থাৎ প্রজাতন্ত্রের কর্মে ডক্টর ইউনূস প্রজাতন্ত্রেরই কর্মচারী, এই উপদেষ্টা পরিষদ প্রজাতন্ত্রেরই কর্মচারী, সরকারি অফিসাররা প্রজাতন্ত্রের কর্মচারী। তো প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত এবং সচেতন করতে পারবেন, তবে তিনি গণভোটে হ্যাঁ এর পক্ষে অথবা না এর পক্ষে ভোট প্রদানের জন্য জনগণকে কোনোভাবে আহ্বান জানাতে পারবেন না। তাহলে রাষ্ট্রীয় কোষাগারে টাকা খরচ করে যে হ্যাঁ এর প্রচারণা চালানো হলো, এটা নিয়ে আসলে এই মুহূর্তে গণভোট নিয়ে পেছনে কি চলছে জানি না। তবে দুইটা পক্ষ আমরা দেখছি এই মুহূর্তে নির্বাচন কমিশন হঠাৎ করে কেন এমন বার্তা দিলেন বা এমন অধ্যাদেশ জারি করলেন। তো নির্বাচন কমিশন বলছে যে আপনি সচেতন করতে পারবেন, কিন্তু ভাই আপনি হ্যাঁ ভোট দেন, হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি, এই ধরনের বক্তব্য যদি কোনো সরকারি অফিসার কর্মচারী কর্মকর্তা অথবা খোদ ডক্টর ইউনূস অথবা উপদেষ্টা পরিষদের যে কোনো কেউ দেয়, সেটা তারা পারবে না। কেননা এই ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা গণভোট অধ্যাদেশ 2025-এর 21 এবং গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদ 86 অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য হবে। তার মানে 2025 সালে যে সংস্কার করা হয়েছে সেই সংস্কারেও এই বিষয়টা আছে, আর 1972-এর যে অনুচ্ছেদ আছে সেখানেও আছে। বর্ণিত অবস্থায় উল্লেখিত বিধান অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো প্রাপককে বিভাগীয় কমিশনার ঢাকা, চট্টগ্রাম এবং রিটার্নিং অফিসাররা, আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক সকল এবং রিটার্নিং অফিসার। আর আদেশক্রমে মোহাম্মদ মনির হোসেন উপসচিব, নির্বাচন পরিচালনা 2 অধিশাখা এখানে আপনার দেওয়া হয়েছে। তার মানে কি দাঁড়াচ্ছে, কেন আসলে হঠাৎ করে এই প্রজ্ঞাপন জারি করা হলো? এ নিয়ে ভেতরে ভেতরে হয়তো অনেক গল্প আছে, তবে যেটা আজকে থেকে যে কোনো রিটার্নিং অফিসাররা হ্যাঁ
ভাই হ্যাঁ ভোট দিতে হবে, যেহেতু এখানে না এর অপশন রাখা হয়েছে, তার মানে কি জনগণকে নিজেদের ভোট নিজেদের জন্য অপশন রাখা হয়েছে। এক হচ্ছে এখানে কোনো না অপশন ছিল না, সো সেই ক্ষেত্রে হ্যাঁই দিতে হবে বা হ্যাঁই দিত। যেহেতু হ্যাঁ এবং না আছে, নির্বাচন কমিশন যেটা এখানে বলতে চাচ্ছে, সো পাবলিককে সুযোগ দেন। হ্যাঁ দিলে কি ভালো হবে না হবে সেটা একরকম, কিন্তু হ্যাঁই দিতে হবে, হ্যাঁর পক্ষে প্রচারণা, এটা নির্বাচন কমিশনের কাছে কনফ্লিক্ট। কিন্তু কেন হঠাৎ করে নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত নিল, পেছনে আসলে কি চলছে? আর এই আইন অনুযায়ী এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার যারা আছেন নির্বাচন কমিশনের আন্ডারে চলে গেছেন সকল সরকারি কর্মচারী কর্মকর্তারা ডক্টর ইউনূসের অধীনে কিন্তু এখন না। ওই যে ওই দিন আমরা কোন এলাকার একজন জেলা প্রশাসক তিনি বলছিলেন তিনি আসলে ডক্টর ইউনূসের কর্মচারী না, এই মুহূর্তে নির্বাচন কমিশনের আওতায় তারা আছেন, যার কারণে গণভোটের পক্ষে হ্যাঁর প্রচারণা তিনি চালাতে পারেন না। এটা আইনিভাবে ভেজাইল্লা, তার মানে এটাই। আর এখন থেকে যদি এটা কেউ করে তার জন্য 5 বছরের কারাদণ্ড হতে পারে। তো আজকে থেকে এই ধরনের প্রচারণা সরকারি প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তারা দিতে পারবে না। এখন নির্বাচন কমিশন ভালো জানে হুট করে কেন এই প্রজ্ঞাপন জারি করা হলো, হয়তো এটা সময় বলে দিবে। আগামী 7 জানুয়ারি থেকে 10 জানুয়ারির মধ্যে নতুন তত্ত্বাবধায়ক সরকার আসার একটি সম্ভাবনা রয়েছে। একটি বিশ্বস্ত সূত্রের মারফত ভাই তিনি আমাকে মেসেজটা দিলেন, তিনি জানালেন আগামীকালকে বা আগামী পরশু দিনের মধ্যে হাইকোর্ট আরেকটি নতুন রিটও হতে পারে, যে রিটটা আপনারা জানেন যে সম্প্রতি তথাকথিত গণভোটের হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণায় সরকার 124 কোটি টাকা ব্যয় করেছে, এর বিরুদ্ধে মূলত এই রিটটি করা হতে পারে। ডিএমপির পুলিশের অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেক্টরে কর্মরত একজন পুলিশের একজন অফিসার, তিনি তার নাম প্রকাশ করা যাচ্ছে না, তিনি আমাকে একটি মেসেজ দিয়েছেন। তিনি যেটা জানিয়েছেন যে সম্প্রতি যেটা 12 তারিখকে কেন্দ্র করে তারা যে একটা মেটিকুলাস ডিজাইন করেছে ডেভিল ইউনূসগঞ্জ এবং জামাতি গংরা, তারা মূলত 162 আসন জামাত ইসলামী নেবে, 25টা আসন এনসিপি কে দিবে আর 40টা আসন বিএনপির মাঝে বন্টন করে দিবে জনগণের ভোটটা। মূলত তারা যেভাবে এভাবে একটা ভাগ বাটোয়ারা করছে, অর্থাৎ 162টা জামাত এবং 25টা এনসিপি এবং 40টা বিএনপির মাঝে, এমন মেসেজটা রয়েছে। আমাদের দেশে বিভিন্ন মসজিদে যে সকল ইমামগণ রয়েছেন, অনেক আলেম ওলামাগণ রয়েছেন যারা মিডিয়ার সামনে আসেন না আমরা জানি, কিন্তু আপনারা অনেক বড় কাজগুলো করে থাকেন, বিশেষ করে ইসলাম প্রচারের ক্ষেত্রে আপনাদের বিষয়। সম্প্রতি সময় নির্বাচনের এই যে একটা তথাকথিত নির্বাচনের কথা ওরা যেটা মানে যা কিছু এখন করতেছে, এর মধ্য দিয়ে তাদের আসল চরিত্রটা ফুসে উঠতেছে বা বেরিয়ে আসতেছে, আপনারা সেটা প্রত্যক্ষ করতেছেন। আমার সেই সকল ইমাম সাহেবের কাছে এবং আলেম ওলামাগণের কাছে আমার কিছু প্রশ্ন, বা আমার আজকে যদি সর্বপ্রথম আমি কোনো রাজাকারের এই যে দলটা, এই দলের এদের কাছে যদি প্রশ্ন করি ইসলামের জন্য জামাত নাকি জামাতের জন্য ইসলাম, তাদের এই উত্তরটা আপনারা জানেন যে তারা এটাই বলবে যে ইসলামের জন্য জামাত, তারা যে তাদের যে সচরাচর উত্তরটা, এই উত্তরটা তারা দিবে। কিন্তু আপনারা কখনো দেখেছেন যে ইসলাম মদের পক্ষে আছে, যে তারা যেভাবে মদকে এখন মানুষের মাঝে বিলাই দেওয়ার জন্য সে প্রতিশ্রুতি তারা দিয়েছে, তারা বলতেছে যে তারা ইসলামের দল, আবার তারা বলতেছে যে না তারা ইসলাম কায়েম করবে না, ইসলামের শরিয়া আইন তারা করবে না। দেখেন মুনাফিকের চরিত্রগুলো। এরপর তারা দেখতেছে যে নারীদেরকে কিভাবে দেখলে পারে সুন্দরভাবে জড়াই ধরতেছে, এটাও দেখতেছেন। এরপরে আপনি দেখছেন তাদের কিন্তু অন্য ধর্মের একটা সংগঠন লোকেরা রয়েছে। এখন আমার মসজিদের খতিবগণ ইমামগণেরা আপনারা দেখতেছেন নিজেদের চোখের সামনে, এটা কি মুনাফিকি চরিত্র না? আপনারা জানেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার সকল প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ, মৃত্যুর শরবত গ্রহণ করতে হবে বা মৃত্যুর স্বাদ নিতে হবে, এই তো মানে সব প্রাণীকে একদিন মরতে হবে। তাহলে আপনারা কিসের ভয়ে ওদের এই মুনাফিকি কাণ্ডগুলো মসজিদের খুতবায়, মসজিদে যে সকল মুসল্লিরা, সাধারণ মুসল্লিরা যাচ্ছে তাদের মাঝে এই সচেতনমূলক কথাগুলো, বার্তাটি তুলে কেন দিচ্ছেন না? আপনারা দেখতেছেন ওরা সেই যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে বলে গেছিল, এই মুনাফিকদের কথা, এদের বিষয়ে সাবধানতার কথা বলেছিল। আপনি কিন্তু ইসলামকে শিক্ষা করেছেন, আমি জেনারেল লাইনের ছাত্র, আমি জেনারেল লাইন থেকে পড়াশোনা করেছি, আপনার উপর কিন্তু আমার থেকে দায়িত্বটা আরো বেশি। আপনারা এই প্রচারণাটা করবেন। মনে রাখবেন, বিশ্বের ইন্দোনেশিয়া বিশ্বের 1 নম্বর মুসলিম দেশ, 2য় মুসলিম প্রধান দেশ বাংলাদেশ, 3য় মুসলিম প্রধান দেশ ভারত, 4র্থ মুসলিম প্রধান দেশ পাকিস্তান। অথচ এই পাকিস্তান বিগত দিনগুলোতে ইসলামের কথা বলে, ইসলাম কায়েমের কথা বলে এই পর্যন্ত প্রায় 70 লক্ষ, সারা দেশব্যাপী 70 লাখের বেশি মুসলমানদেরকে নির্বিচারে তারা হত্যা করেছে। ইসলাম কি ধর্ষণের কথা বলে? ইসলামকে কাউকে হত্যা করার কথা বলে? বোমাবাজির কথা বলে? বলাৎকারের কথা বলে? ইসলাম কায়েম করে কি মানে নিজের ধর্মকে, মানে নিজের ধর্মের নামে যা ইচ্ছা তাই করে যাব, আমার ইসলামের অমুক প্রতীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, এই ধরনের কথা বলে? আপনার কাছে আমার প্রশ্ন, আপনাদের কাছে আমার প্রশ্ন,
ইসলাম নারীদের ধর্ষণের জন্য কথা বলে কিনা, ইসলাম ব্যভিচারের কথা বলে কিনা, মদ পানের কথা বলে কিনা, তাহলে এই মুনাফিকের সংগঠনটা সেটা আমাদের কাছে বিদ্যমান, আমরা সেটা দেখতেছি। এই পাকিস্তান সারা দেশব্যাপী বিশ্বব্যাপী যেভাবে নিরীহ মুসলমানদের তারা হত্যা করে চলছে এখন পর্যন্ত। পাকিস্তান ইসলাম প্রতিষ্ঠার কথা বলে ধন করে, খুন করে, জঙ্গিবাদ করে, সারা দেশব্যাপী মুসলমানদের হত্যা করে। পাকিস্তানে রেখে যাওয়া এই জামাত এটা পাকিস্তানের একটা সহযোগী সংগঠন, এটা পাকিস্তান থেকে এই দেশে এসেছে, তাদের বীর্যগুলো এই দেশে রেখে গেছে, সেই বীর্য জন্ম নেওয়া পয়দাগুলো রাজাকার বাচ্চাগুলো আজকে দেশটাকে ধ্বংস করতেছে, আজকে নিরীহ সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করতেছে। তাহলে আপনারা এই বিষয় কেন তাদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন না? কেন তাদের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ গর্জে উঠছেন না? কেন প্রতিবাদ করতেছেন না? মৃত্যুকে ভয় পাচ্ছেন, কিন্তু মৃত্যু তো আপনার একদিন না একদিন হবে, মৃত্যু আপনার হবে এটা নিশ্চিত। আপনারা যদি বাংলাদেশের সেরা বাটপার নাম্বার 1 কে দেখতে চান, তাহলে হাতিয়ার এনসিপির এমপি পদপ্রার্থী এই হান্নান মাসুদকে দেখেন। এই টোকাই কত বড় লেভেলের বাটপার আপনারা কল্পনা করতে পারবেন না। এই টোকাই যখন কোনো টকশো থেকে কথা বলে, তার কথা বলার ধরন দেখলেই মনে হয় যে সে কান্না করে করে কথা বলে, সে এমন ভাবে কথা বলে। এই টোকাই টকশোর মধ্যে গিয়ে গিয়ে বলতো, হাতিয়ার মধ্যে সবচেয়ে যে ভাঙা বাড়িটা আছে সেটা হচ্ছে আমাদের। আমার বাবা অনেক কষ্ট করে আমাদেরকে লেখাপড়া করিয়েছেন। আমরা এই 5 আগস্ট অনেক কষ্ট করে আন্দোলন করে শেখ হাসিনা সরকারের পতন করেছি। কোটার কারণে আমরা চাকরি পাইনি, কিন্তু 5 আগস্ট পরবর্তী সময় 2-3 মাসের মাথায় আমরা কি দেখতে পেয়েছি? আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে এই টোকাই হান্নান মাসুদ। হাতিয়ার মধ্যে এখন সবচেয়ে দামি বাড়ি হচ্ছে তাদের। তার বাবার সম্পত্তির থেকেও তার সম্পত্তির পরিমাণ বেশি। তার বাবাও ওই আসনে এমপি প্রার্থী দাঁড়িয়েছে, সেও এমপি প্রার্থী দাঁড়িয়েছে। হলফনামা আমরা দেখতে পেয়েছি তার বাবার সম্পত্তির থেকেও তার সম্পত্তির পরিমাণ বেশি। তার মানে চিন্তা করেন এই 16-17 মাসে কয়শো কোটি টাকা এই টোকাই হান্নান মাসুদ হাতিয়ে নিয়েছে। গতকালকে আমরা একটি নিউজ দেখতে পেয়েছি, এই টোকাই হান্নান মাসুদের উপর গণধোলাই হয়েছে। ভাগ্যক্রমে সে বেঁচে গেল, তার কর্মীরা অনেকে মার খেয়ে গণধোলাই খেয়ে ফেরিঘাট থেকে নদীতে ঝাঁপ দিয়েছে। বিএনপি এবং এনসিপির 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে, তারা মুখোমুখি অবস্থান করেছে হাতিয়ার ফেরিঘাটে। সেখানেও নাকি তারা আধিপত্য বিস্তার করবে। বিএনপির শক্তি বেশি নাকি এনসিপি এই টোকাইয়ের শক্তি বেশি? বিএনপি ইচ্ছা মতো গণধোলাই দিয়েছে এই টোকাই এনসিপির সকল সদস্যদেরকে। হান্নান মাসুদকে ভালো মতো গণধোলাই দিতে পারে নাই, সে সেভ হয়ে গিয়েছে। কিন্তু এই হান্নান মাসুদের আশেপাশে যত সাঙ্গপাঙ্গ আছে সকলকে টাইম নিয়ে মেরেছে। এদেরকে শুধুভাবে গণধোলাই দিলে হবে না, এদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে। এরা কোনো এনসিপি নামের রাজনৈতিক কোনো দল না, এরা হচ্ছে জামাত শিবিরের এজেন্ট। এরা আগে অ্যাক্টিভলি শিবিরের কর্মী ছিল, পরে প্রক্সি ভাবে 5 আগস্ট পরবর্তী সময় তাদেরকে দিয়ে রাজনৈতিক দল গঠন করেছে। এটা আমরা সকলে অবগত আছি এবং আমি আমার অনেক ভিডিওতে এই বিষয়গুলো ক্লিয়ার করেছি এবং অনেক ইউটিউবারও এই বিষয়গুলো ক্লিয়ারলি আপনাদের সাথে আলোচনা করেছে। এই হান্নান মাসুদ রূপায়ণের মধ্যে যে অফিস নিয়ে বসে, সে অফিসের মধ্যে শুধু ভাড়াই আছে 1 লক্ষ টাকার উপরে। এত ভিআইপি অফিস নিয়ে বাংলাদেশের যে সকল হাজার কোটি টাকার মালিক তারাই একমাত্র বসে। কথা বুঝতে পেরেছেন? সে কোনো চাকরি করে না, তার কোনো ব্যবসা নাই। সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছে অনেক কষ্ট করে, এক বেলা খেলে আরেক বেলা খেতে পারতো না, টিউশনি করে নাকি সে চলতো। এই টোকায় হঠাৎ করে রূপায়ণের মধ্যে অফিস কয়েকশো কোটি টাকার মালিক হয়ে যাওয়া, এগুলোর ব্যাপারে কি আপনারা কখনো প্রশ্ন করেছেন? দুদক গিয়ে কি কোনো প্রশ্ন করেছে? শুধু সে না, এই সার্ভিস আলম বলেন, মলম হাসনাত বলেন, পেটলা নাহিদ বলেন, ডারবিন আসির বলেন, এই উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, মাহফুজ আলম বলেন, কি আঙ্গুল ফুলে কলা গাছ হয়নি? দুদক এখন কোথায়? বাংলাদেশের দুদকের কি কবর রচনা হয়ে গিয়েছে? এদেরকে দুদক দিয়েও আপনারা কিছু করতে পারবেন না, প্রশাসন দিয়েও কিছু করতে পারবেন না। এদেরকে একমাত্র বাংলাদেশের জনগণ রুখে দিতে হবে। যেভাবে করে কিছুদিন আগে ডারবিন আসিকে গণধোলাই দিতে চেয়েছে, যেভাবে করে কিছুদিন আগে ঢাকা আরেকটি আসনের আদিক নামের এনসিপি এমপি থেকে গণধোলাই দিতে চেয়েছে, যেভাবে করে এই হাতিয়ার হান্নান মাসুদকে গণধোলাই দিতে চেয়েছে, শুধু চাইলে হবে না, গণধোলাই ভালো করে দিতে হবে। ডিম মারবেন, 2-3টা কিলঘুষি মারবেন, এভাবে করে ওদেরকে দমাতে পারবেন না। এই টোকাইরা দমার পাত্র না, বাংলাদেশকে ধ্বংস করে তারা দমবে। এদের এজেন্ডা একটাই হচ্ছে যে পাকিস্তান যে এজেন্ডা তাদেরকে দিয়েছে সেটা বাংলাদেশে বাস্তবায়ন করা। অলরেডি তারা এই 16-17 মাসে অনেক কিছু বাস্তবায়ন মোটামুটি করে ফেলেছে, একমাত্র আমাদের হুজুগে বাঙালির কারণে এবং হুজুগের রাজনৈতিক দল বিএনপির কারণে। কথা বুঝতে পেরেছেন? আমাদের বাংলাদেশের চারিদিক থেকে এখন পাকিস্তান ঘাস করে বসে আছে। পাকিস্তান আমাদেরকে ঠেলে ঠেলে গাছের উপর উঠিয়ে দিয়েছে। মই শুধু এখন মাত্র সরিয়ে দেওয়ার পালা। অনেক ক্ষেত্রে কিন্তু তারা গাছে উঠিয়ে মই সরিয়েও দিয়েছে, যেমন ক্রিকেটে তারা নিজেরাও যাবে না বলেছে ভারতীয় বিশ্বকাপ খেলতে, কিন্তু যখন বাংলাদেশ একেবারে ভারতীয় বিশ্বকাপ খেলতে যাবে না বলেছে, আইসিসি থেকে টি20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে দিয়েছে, এখন পাকিস্তান হয়ে তারা নিজেরাই খেলতে যাচ্ছে। এরকম দেখবেন অনেক জায়গায় পাকিস্তান ঝোপ বুঝে কোপ মেরে তাদের মইটা সরিয়ে নিবে। কেন সরিয়ে নিবে জানেন? তারা বাংলাদেশের উপর টেকনিক্যালি প্রতিশোধ নিবে। আর সে প্রতিশোধ নেওয়ার জন্য জামাত ইসলামী এবং এনসিপি টোকাইরা মিলে বাংলাদেশের সেই এজেন্ডা বাস্তবায়ন করছে। তাই হান্নান মাসুদকে যেভাবে করে গণধোলাই দিয়েছেন তার কর্মীদেরকে সহ, সেভাবে করে বাংলাদেশের সকল এনসিপি টোকাই প্রার্থীদেরকে এভাবে গণধোলাই দিতে হবে এবং তারা যাতে নির্বাচনের দিন ভোটের মাঠে দাঁড়াতেই না পারে,
সেভাবে মারতে হবে। আমি তো আরো 6 মাস আগেই বলেছি যে তারা এভাবে গণদোলাই খাবে, কিন্তু যেভাবে মনে করেছে সেভাবে দিতে পারছেন না। কথা বুঝতে পেরেছেন? তারা যেভাবে বক্তব্য দেয়, তারা যেভাবে অ্যাটিটিউড দেখায় কথা বলে, কিসের বলে এত অ্যাটিটিউড দেখায়, এত বক্তব্য দেয়? ওই কথায় আছে না, ছাগল নাচে খুঁটির বলে, তাদের খুঁটির জোর কোথায়? তারা কি ধরে রেখেছে 12ই ফেব্রুয়ারি ডক্টর ইউনূস পাতানো নির্বাচন দিয়ে বিএনপিকে হারিয়ে দিয়ে আমাদের ক্ষমতায় বসিয়ে দিবে? যদি সেটাই ধরেই না রাখে, তাহলে তারা এত শক্তি নিয়ে কথা কিভাবে বলে? আমার থেকে মনে হয় বিতর্কত অনেক ইঞ্জিনিয়ারিং চলছে। বিএনপি এগুলো যদি এখনো তদারকি না করেন, হয়তোবা বড় ধরা 12ই ফেব্রুয়ারি খেয়ে দিতে পারেন। কারণ আরো 10-15 মাস আগেও কিন্তু হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছিল যে হয়তো এবার, না হয় নেভার। এটা কিন্তু তার পোস্ট না, এটা জামাতেরই পোস্ট। জামাতের পক্ষ এসে পোস্ট দিয়েছে। সে একজন শিবিরের সাবেক কর্মী হাসনাত আব্দুল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এইবার যদি জামাত ক্ষমতা আসতে না পারে, আর জীবনও ক্ষমতা আসতে পারবে না। কারণ এবারই হচ্ছে সবচেয়ে সোনালী সময় জামাতের জন্য ক্ষমতায় আসা। কারণ ডক্টর ইউনূসও তাদের মানুষ, সেনাবাহিনী তাদের মানুষ, এবং তাদেরও মোটামুটি একটা অবস্থান ক্রিয়েট হয়ে গিয়েছে বাংলাদেশে। তাই ইঞ্জিনিয়ারিং করে হোক, যেভাবে করে হোক, ক্ষমতায় আসার সবচেয়ে সুবর্ণ সুযোগ হচ্ছে জামাতের এখন। তাই জামাত আপ্রাণ চেষ্টা করবে বিন্দুমাত্র রক্ত থাকা পর্যন্ত এবার ক্ষমতায় আসার জন্য। এটা মাথায় রেখে বিএনপি এটা মাথায় রেখে জামাতের সাথে ডিল করতে হবে। এনসিপির কাউকে মাঠে দাঁড়াতে দেওয়া যাবে না, এবং জামাতের কোনো প্রার্থীকে মাঠে দাঁড়ানো দিতে দেওয়া যাবে না। এটা মাথায় রেখে বিএনপির প্রার্থীদের প্রচারণা চালাতে হবে। এখন অনেকে মনে করতে পারেন আমি কি বিএনপির পক্ষে কথা বলছি? আরে ভাই, এখানে পক্ষে এবং বিপক্ষে কথা বলার কিছুই নেই। আমি জাস্ট রিয়েলিটিটা আপনাদের কাছে তুলে ধরছি। আমি বিএনপিকে সমর্থন করি না এবং বিএনপি মতাদর্শকে ধারণ করি না, কিন্তু বাস্তবতা আপনাদের সাথে আলোচনা করে তুলে ধরতে হবে। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে, তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।